নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। যাদবপুর কাণ্ডে রাজনীতির পারদ রীতিমতো চড়ছে। এবিভিপি বনাম তৃণমূলের সংঘর্ষ যাদবপুরে, উত্তেজনা চলছে। এবিভিপি বনাম এসএফআই সংঘর্ষ, তুমুল হইহট্টগোল যাদবপুরে। সরাসরি চলে যাব যাদবপুরে। যাদবপুর থেকে যে ছবি আমরা পাচ্ছি দেখুন, আজকে এই মুহূর্তে রীতিমতো পুলিশ নামাতে হয়েছে, র্যাফ নামাতে হয়েছে। তুমুল উত্তেজনা, তুমুল সংঘর্ষ চলছে যাদবপুরে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে ইন্দ্রনীল যাদবপুর থেকে। একবার যাদবপুরের লেটেস্ট আপডেট নেব। ইন্দ্রনীল, এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা, নৈরাজ্যের যাদবপুর। অনেকেই বলছেন কোট আনকোট যা চলছে যাদবপুরে তা একেবারেই স্বাভাবিক নয়। পুলিশ পৌঁছেছে সেখানে, এসপি পদমর্যাদার পুলিশ কর্মীরা পৌঁছেছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি ইন্দ্রনীল? দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা এখনো পর্যন্ত থমথমে হয়ে গিয়েছে। ডিসি তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং ডিসি উপস্থিত থেকে যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তিনি নিজে 3 নম্বর থেকে 4 নম্বর গেট, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি নিজে রুট মার্চ করছেন এবং বিশাল পুলিশ বাহিনীকে নিয়েই কিন্তু সেই রুট মার্চ তিনি করছেন। এবং ডিসি তো আমার চিত্র সাংবাদিক নবীন দেখাচ্ছে যে এই মুহূর্তে ডিসি তিনি কিন্তু গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে। এবং মহিলা পুলিশ বাহিনী এবং র্যাফ প্রত্যেকেই কিন্তু তারা রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো উত্তক্ত বাক্য বিনিময় বা কেউ কারুর ওপর আক্রমণ না করতে পারে, সেই কারণের জন্যই কিন্তু তারা এই মুহূর্তে রীতিমতো তারা পুলিশ পিকেটিং করছেন, পুলিশ নিয়ে তারা দৌড়চ্ছেন 3 নম্বর থেকে 4 নম্বর গেট। কিছুক্ষণ আগেই এবিভিপির তরফ থেকে একটি মিছিল করা হয় 8B বাস স্ট্যান্ড থেকে, এবং সেই মিছিলকে কেন্দ্র করেই কিন্তু সেই মিছিল এসে পৌঁছায় 4 নম্বর গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং সেই মিছিল ভেতরে প্রবেশ করতেই সাধারণ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের তরফ থেকে কিন্তু প্রতিহত করা হয়, তাদের তরফ থেকে তাদেরকে আটকানো হয়, উত্তক্ত বাক্য বিনিময় শুরু হয় এবিভিপি যারা কর্মী সমর্থক রয়েছে তাদের তরফ থেকে। এবং তারপরেই কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ, এবং সেই হাতাহাতি থেকেই কিন্তু রীতিমতো মারপিটে এমনভাবে জড়িয়ে পড়ে। তারপরে পুলিশ বাহিনী ডিসি তারা একসঙ্গে এই মুহূর্তে দেখছি ডেপুটি কমিশনার, তিনি এই মুহূর্তে সেখানে রুটমার্চ করছেন। আর একই সঙ্গে সেই ছবি দেখুন, ঘটনার মুহূর্তের ছবি, যখন এবিভিপি তারা 8B থেকে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে পৌঁছন এবং সেই গেটে পতাকা লাগাবার চেষ্টা করেন। সেই সময় যাদবপুরের ছাত্রছাত্রীরা তারা রুখে দাঁড়ায়। আমার সঙ্গে এই মুহূর্তে ইন্দ্রনীল রয়েছে। ইন্দ্রনীল, যাদের সঙ্গে সংঘর্ষ, যারা রুখে দাঁড়ালো, যারা এবিভিপি কে সেই সময় আটকালো, তাদের রাজনৈতিক পরিচয় কি? একদমই, দেখো, তাদের তরফ থেকে স্পষ্টতই বলা হয় যে তারা সাধারণ ছাত্রছাত্রী। এবং আবারও কিন্তু যে ডিএসও এআইডিএসওর তরফ থেকে যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ কিন্তু লাগানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেটে। এবং প্রচুর সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমি একটুখানি দেখাবার চেষ্টা করব যে নিচে যে সকালবেলা এসএফআই এর ডাকে যে ধর্মঘট করা হয়েছিল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে, সেই যে ব্যানার, সেই ব্যানার কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং তারপরেই এবিভিপির তরফ থেকে তাদের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়। এবং সেই ফ্ল্যাগ আবারও খুলে দিয়ে এআইডিএসও এবং অন্যান্য যে রাজনৈতিক সংগঠন তাদের তরফ থেকে কিন্তু আবারও ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং একে অপরের মধ্যে কিন্তু রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে। এবং এই মুহূর্তে আমি একটুখানি ভেতরের দিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটুখানি দেখাবো। এবং এই মুহূর্তে প্রচুর সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, কারণ যেভাবে হঠাৎ করেই এই জায়গাটা রণক্ষেত্র আকার নিয়েছিল এবং তারপরেই তারা রয়েছেন। আমি একটুখানি যারা এই মুহূর্তে রয়েছেন তাদের বক্তব্য শুনতে চেষ্টা করব আমরা। একদমই, দেখো, আমি এই মুহূর্তে অভিনবকে পেয়েছি। অভিনব, তুমি ঘটনাটা শুনে তুমি ছুটে এলে, এইরকম ঘটনা? আমি এখানেই ছিলাম, আমি মিছিলটা প্রথম থেকেই ছিলাম, মানে বাইরে বেরিয়েছি তখন শারীরিকভাবে খুবই ক্লান্ত ছিলাম। সকাল থেকে বেরিয়েছি আজকে, তাই ক্যাম্পাসেই ছিলাম। তখন দেখলাম যে বিজেপি মানে এবিভিপি ছাত্রছাত্রীরা ঢুকলো। ছাত্র কিনা জানি না, ছাত্র তো দেখে মনে হতো না কোনো ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ঢুকে এরকমভাবে আঘাত করে না, ইনফ্রাস্ট্রাকচার মানে ভাঙচুর করে না, অন্য সংগঠনের ফ্ল্যাগ নামিয়ে আনে না, ব্যানার ছেড়ে না।
বিভৎস ঘটনা ঘটলো, প্রচণ্ড নিন্দার ঘটনা। মানে এর বেশি এখন মানে আমাকেও বেরোতে হবে, খুব বেশি বলার নেই। মানে জানা কথা যে এবিপি এরকম আক্রমণ নামিয়ে আনবে, মুক্ত চিন্তার অবকাশ যেখানে যেখানে আছে সেখানে সেখানে নামিয়ে আনবে, এটা খুব স্বাভাবিক। এবং এর প্রতিরোধ যাদবপুর বিশ্ববিদ্যালয় একসাথেই করবে। একদমই। দেখো অভিনব সেও কিন্তু রীতিমতো এই মুহূর্তে অভিনব সেও কিন্তু এসেছে ঘটনাস্থলে। তারা দেখছে আরো একটু সাধারণ ছাত্রছাত্রী তারাও রয়েছে। এই যে ঘটনা আপনি নিজেও প্রতিহত করতেলেন, আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এই যেভাবে আক্রমণ হলো আপনি প্রতিহত করলেন, কি বলবেন? আমি একজন স্টুডেন্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের, এবং আমার ইউনিভার্সিটিতে এই ঘটনাটা হলো, যারা কালকে আগের দিনে যাদের পা ইয়ে হয়েছে বা যার চোখটা হয়তো নষ্ট হয়ে গেছে, তার কি ফলাফল? তার কোনো ফলাফল নেই। এর আগেও এই ঘটনা, এই রকম সেম ঘটনা আমরা দেখেছি বাবুল সুপ্রিয়র সময়। তিনি আজকে মন্ত্রী, তিনি যখন এসেছিলেন এই ইউনিয়ন রুম দেখতে পাচ্ছেন তো, এই ইউনিয়ন রুমটা ভেঙে দিয়েছিল, এবং এখানে আমাদের সমাজ ডকুমেন্ট ছিল, আমাদের ইনস্ট্রুমেন্ট রাখা ছিল, আমাদের কাহন রাখা ছিল, কারণ পরের দিন আমার শো ছিল, যাদবপুর ইউনিভার্সিটিতে বাজানো ছিল। আজকে এটা ইয়ে করা উচিত ছিল, ঠিক না? বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ তারা ছেড়ে দিয়েছে, পোস্টার ছেড়ে দিয়েছে। এটা ছেড়ে তারা কি মজা পাচ্ছে আমি জানি না। এবং যারা ঢুকেছে তারা কি আদৌ ইউনিভার্সিটির স্টুডেন্ট? একজন স্বপ্নকে আমরা হারিয়েছি, কি বলবো। আরও একজন ছাত্রকে পেয়েছি। কিছুক্ষণ আগে তোমরা মিছিল করছিলে সাধারণ ছাত্রছাত্রীরা, তারপরেই এসে দেখছো এইরকমভাবে একটি আক্রমণ বিশ্ববিদ্যালয়ের ওপর। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কি বলবে? এটা তো দেখুন বরাবরই হয়ে এসছে। 2019 সালে দেখেছি বাবুল সুপ্রিয় যখন ক্যাম্পাসে এসেছিলেন, আমরা গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখিয়েছিলাম, এবং সেই দিন রাত্রেবেলা বিজেপি গুন্ডারা ঢুকে 4 নম্বর গেট ভাঙলো। এখানে তৃণমূল যা যা করছে বিজেপি তাই তাই করছে। তৃণমূল এখানে ক্যাম্পাসে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হতে দিচ্ছে না, তার কারণ স্টুডেন্টস ইউনিয়নগুলোকে তৃণমূলে গুন্ডাদের আখড়াতে পরিণত করবে বলে। এবং বিজেপিও দিল্লিতেও তাই করছে, আমাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং ইউনিয়ন এসে বন্ধ রাখছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আবেদন করছি কোনো ছাত্র সমাজকে তৃণমূল বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। একদমই। আমি আরো একটুখানি কথা বলবো। পার্থবাবু, এই যে ঘটনা, এবিভিপি তারা এসেছিল, বিভিন্ন রাজনৈতিক দলের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হলো, ধর্মঘট লেখা ছিল সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হলো, তারা জোর করে ভেতর, কি বলবেন? 3 জন গার্ড গুরুতর জখম হয়েছে। এটা আসলে গুন্ডামি ছাড়া কিছু নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গুন্ডামি চালায় তাদের ধিক্কার, এবং আমরা মনে করি যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা কখনো এটা মেনে নেবে না। এই গুন্ডামি হচ্ছে মেনে নেবে না। আসলে যাদের সঙ্গে শিক্ষার কোনো যোগ নেই তারাই হচ্ছে এই ঘটনা ঘটায়। আপনারা এর বিরুদ্ধে কি? আমরা দেখছি কালকে আবার আমরা মিটিং করব, আজকে মিটিং করেছিলাম। সেরকম হলে যারা এই ধরনের অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে সমস্ত রকমের আমরা আন্দোলনে যাব। আমাদের সমস্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর প্রতিকার চাইব। আজকে আপনিও ঘটনা শোনার পর এখানে ছুটে এসেছেন, সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিহত করলো। না, সে ঠিকই। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর করা যায়, এরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ঢুকে একই কাজ করছে। এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এদের পড়াশোনা দিয়ে ঢুকতে পারবে না, এরা হচ্ছে গুন্ডামি করে ভাঙচুর করে ঢুকতে চায়। এরা কারা? এরা কি শিক্ষার সঙ্গে যুক্ত? এরা কি শিক্ষার ভালো চায় না? কেন এরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন ঢুকবে? এরা মুখে বড় বড় কথা বলে, অথচ এরা আসলে এই রাজ্যের শাসক দল এবং দিল্লির শাসক দল আসলে দুজনে মুদ্রার এপিঠ ওপিঠ। এরা দুজনে একসাথে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইন্দ্রনীল, তুমি সঙ্গে থাকো, ফিরবো পরবর্তীতে। ঠিক ঘটনার মুহূর্তে কি পরিস্থিতি ছিল শোনাবো আপনাদের, দেখুন।
এখানে কি চলছে? পশ্চিমবঙ্গের মধ্যে ও আজকে মাও এবং নকশালদের যে আতুরঘর হয়ে গেছে তা থেকে বহিষ্কার করতে এসেছি। অরুণাবা দত্ত, এসএমএস পূর্ব ক্ষেত্রীয় সংযোগ। Well, ladies and gentlemen, there you have it. এবিভিপি ঠিক কি বলল, স্পষ্টভাবে এনকেটিভি বাংলার ক্যামেরায় সেটা ধরা পড়ল। যাদবপুর মাওবাদীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, এই কথা এর আগে আরেকজন বলেছিলেন, শুভেন্দু অধিকারী। ঠিক বিজেপি তার নিজের লাইনে হেঁটে আজকে যাদবপুরে ঢোকার চেষ্টা করলো এবং যাদবপুরের ছাত্রছাত্রীরা সেটাকে বাধা দিলেন। কোন রকম সংঘর্ষ নয়, কিন্তু এবিভিপি হঠাৎ করে কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে বলপূর্বক ঢোকার চেষ্টা করলেন। একজন মহিলা, যে ছবি দেখছেন, তাদেরকে আটকাচ্ছে এবং তিনি বলছেন এখানে এসব কি চলছে। যদি সত্যি মাওবাদীদের শিক্ষা প্রতিষ্ঠান হয় যাদবপুর, তাহলে আমি আর্জ করছি, আমি রিকোয়েস্ট করছি, আমরা সবাই রিকোয়েস্ট করব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, আপনি যেভাবে ছত্তিশগড়ে মাওবাদী দমন করছেন সেভাবে যাদবপুরেও মাওবাদী দমন করুন। কিন্তু পলিটিক্যাল মাইলেজ তোলা শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম প্রদর্শন, এর মানেটা কি? আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ইন্দ্রনীল রয়েছে যাদবপুর থেকে। আমি ইন্দ্রনীলের কাছে একটা প্রশ্ন করব। ইন্দ্রনীল আমাদের রিপোর্টার অন স্পট ছিল, গ্রাউন্ড রিপোর্টার অন স্পট ছিল এবং সেই এক্সক্লুসিভ ভিজুয়াল তুলে এনেছে। ইন্দ্রনীল, ভেরি গুড জব। কিন্তু তুমি সেই সময় যখন ছিলে, যখন এবিভিপি জোর করে, প্রায় যে ছবি আমরা দেখলাম, কার্যত জোর করে 4 নম্বর গেট দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করছে, তখন কি তাদের উপর কোনো রকম অ্যাটাক হয়েছিল? তাদেরকে মারধর করার চেষ্টা হয়? ইন্দ্রনীল, একদমই দেখো, এবিভিপির তরফ থেকে কিন্তু তারা যখন ভেতরে প্রবেশ করে, প্রথমে এই যে জায়গা অর্থাৎ 4 নম্বর গেট, আমি একটু দেখাবো। 4 নম্বর গেট থেকে আমি একটু ভেতরের দিকে ঢুকেছি এবং সেই 4 নম্বর গেট থেকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ সামনেই হচ্ছে ইউনিয়ন রুম, ঠিক সেই উল্টো দিকেই এবিভিপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু বসে পড়ে এবং যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা প্রথমে প্রতিহত করেন। তারা স্পষ্টতই বলেন যে এইভাবে কখনো বিশ্ববিদ্যালয়ে ঢোকা যায় না, কিন্তু তারা জোর বলপূর্বক এক প্রকার ঢুকে পড়ে এবং বসে পড়ে। একজন মহিলা, তিনি তাদেরকে প্রতিহত করেন, তিনি বারংবার বারণ করেন যে এইভাবে বিশ্ববিদ্যালয়ে ঢোকা যায় না, আপনারা বেরিয়ে যান, আপনারা বাইরে গিয়ে প্রতিবাদ জানান। কিন্তু তারপরেও এখানে তাদের তরফ থেকে কিন্তু বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে তারা এই জায়গায় তারা রীতিমতো বিক্ষোভ দেখায়। তারপরেই কিন্তু রণক্ষেত্র আকার নেয়। আমি একটুখানি কথা বলবো যে আজকের যে ঘটনা, এবিভিপির তরফ থেকে আসলো এবং যে ধর্মঘট লেখা জায়গাটা ছিল সেই জায়গাটাকে ছিঁড়ে দেওয়া হলো, তাদের ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হলো, বলপূর্বক ঢুকে পড়া হলো। এই জায়গাটাকে কিভাবে দেখো, এইটাতে কিভাবে আর দেখবো, আরএসএস এর দুটো টিম, বি টিমের যে অন্যতম ভাইস ক্যাপ্টেন ব্রাত্য বসু, তিনি গাড়ি চাপা দিয়ে ছাত্রছাত্রীকে মেরে এখন কেস খেয়েছে। ফলত এ টিমকে নামিয়েছে আরএসএস শিক্ষামন্ত্রীকে বাঁচানোর জন্য, তৃণমূলকে বাঁচানোর জন্য, তাই আজকে ক্যাম্পাসে এসে এবিভি ভাঙচুর করেছে। এছাড়া এর অন্য কোনো এক্সপ্লেনেশন হয় না, কারণ একজন ছাত্রকে তৃণমূলের শিক্ষামন্ত্রী পিষে মেরেছে, সেইখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ধর্মঘট করছে, আন্দোলন করছে, তার ওপরে এবিভিপির আক্রমণ নিশ্চয়ই তৃণমূলের শিক্ষামন্ত্রীকে বাঁচানোর জন্য। এই সেটিং এর কথা আমরা দীর্ঘদিন ধরে বলে গেছি, এই সেটিংই ঘটেছে। তৃণমূলের এই আরএসএস এর বি টিমকে বাঁচাতে আরএসএস এর এ টিম মাঠে নেমেছে, এই হচ্ছে সহজ কথা। একদমই যে বিষয়টা বলছিলাম, তারপরেই কিন্তু একদম আমি তোমাকে যার বক্তব্য শোনালাম সে হচ্ছে এসএফআই যাদবপুর ইউনিভার্সিটি, তাদের তরফ থেকে এই বক্তব্য কিন্তু শোনানো হলো কিছুক্ষণ আগে। পার্থবাবু, তিনিও কিন্তু শিক্ষক। সঙ্গে থাকো, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। ঘটনার সময় এবিভিপি ঠিক কি করার চেষ্টা করছিল, বিগ স্ক্রিন করে দেখাবো, এক্সক্লুসিভ ভিজুয়াল, এনকেটিভি বাংলার পর্দা, এক্সক্লুসিভ ভিজুয়ালস। এবিভিপির কর্মী সমর্থকরা তারা এসে 4 নম্বর গেটে তাদের পতাকা প্লান্ট করার চেষ্টা করে এবং চেষ্টা নয়, পতাকা লাগিয়ে দেয়। এত দূর অব্দি সব ঠিক ছিল, কিন্তু এবার দেখুন কি করছে। ওখানে লাগিয়ে থাকা বাকি যে পতাকা ছিল সেগুলো এক এক করে তারা খুলতে শুরু করে এবং এরপর এক এক করে এই পতাকা তারা খুলতে শুরু করে, নিজেদের পতাকা লাগাতে শুরু করে এবং এরপর তারা যখন বলপূর্বক ভাবে 4 নম্বর গেট দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢোকার চেষ্টা করেন,
তখন যাদবপুরের ছাত্রছাত্রীরা তাদের বাধা দেন, কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা তাদের বাধা দেন, বলেন এভাবে ঢোকা যায় না। এবং তারপর তারা কি বললেন, কি হলো নিজের কানে শুনুন, দেখুন। সেই দলীয় পতাকা কিন্তু তারা লাগাচ্ছে গেটের মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটে কিন্তু তারা এই মুহূর্তে এবিভিপির যে পতাকা, সেই পতাকা তারা কিন্তু লাগিয়ে দিচ্ছে। এবং যে এসএফআই এর যে পতাকা এবং অন্যান্য রাজনৈতিক দলের যে পতাকা, সেগুলোকে খুলে ফেলা হচ্ছে এবং এবিভিপির তরফ থেকে কিন্তু এই যে এগুলো করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু একে একে এবিভিপির যে পতাকা, সেই পতাকা তারা কিন্তু লাগিয়ে দিচ্ছে এবং রীতিমতো 4 নম্বর গেট যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্রমশই রণক্ষেত্র হয়ে উঠেছে। বেশ কিছুজন যারা এবি ফেললো এবং এই মুহূর্তে যে ফ্ল্যাগ, তাদের যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা কিন্তু তারা লাগাচ্ছে গেটের মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটে কিন্তু তারা এই মুহূর্তে এবিভিপির যে বেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন সুজন চক্রবর্তী। সুজন বাবু, 4 নম্বর গেট, সেখান থেকে এবিভিপির সমর্থকরা এক এক করে বামেদের পতাকা খুলে ফেলছেন, এবিভিপির পতাকা লাগাচ্ছেন, তারপর সেখান থেকে বলপূর্বক ভাবে ঢোকার চেষ্টা করছেন 4 নম্বর গেট দিয়ে যাদবপুর ক্যাম্পাসে। যখন থামানো হচ্ছে তখন তারা মিডিয়া বাইটে বলছে মাওবাদীদের স্বর্গরাজ্য যাদবপুর, এখানে এসব কি চলছে, কি বলবেন, প্রতিক্রিয়া আপনার? হ্যালো, হ্যাঁ সুজন বাবু, হ্যালো। প্রতিক্রিয়া? না প্রতিক্রিয়া তো কিছু নেই, এ তো একদম বহিরাগত নিয়ে এসে ছাত্রদের উপর আক্রমণ করেছে, যেমন তৃণমূলের বাহিনী ব্রাত্য বসুর নেতৃত্বে, এবং তারপর গাড়ি চালিয়ে দিয়েছে। যেরকম মনোভাব তেমন করেই বহিরাগত বিজেপি তারা এবার ঢুকবে যাদবপুরে। তৃণমূল তাদেরও মেইন টার্গেট বামপন্থীরা এসএফআই, বিজেপি তাদেরও মেইন টার্গেট বামপন্থীরা এসএফআই। দুজনে তো সমান, একই রকম। দিলীপ ঘোষের 1 মিনিটের মামলা একেবারে উড়িয়ে দেবো ইউনিভার্সিটি, আবার দিয়ে তৃণমূল একটি একটা ফোর্টকে নেতা সেদিন এসেছিল বলে 1 মিনিটের মামলা উড়িয়ে দেবো। এই দুজনেই ধ্বংসের শক্তি, বহিরাগতদের নিয়ে কারবার, লেখাপড়া ছেলেপুলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম এসব বোঝার যোগ্যতা তৃণমূল বিজেপি কারোরই নেই। ফলে ওরা কার্যত সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং প্রজন্মকে ধ্বংস করার প্রচেষ্টা মনোভাবে ছিল। বেশ ধন্যবাদ সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। যে ছবি আমরা পাচ্ছি, এনকেটিভি এক্সক্লুসিভ ভিজুয়াল, যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি, এবিভিপি এবং যাদবপুরের ছাত্রছাত্রীদের সঙ্গে রীতিমতো বিক্ষোভ সংঘর্ষ, এবং সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবিভিপি তার সমর্থকরা, এবিভিপি তারা সেই সময় বলপূর্বক ভাবে যাদবপুরে ঢোকার চেষ্টা করছিলেন। সেই ছবি আরেকবার দেখাবো আপনাদের। আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য রয়েছে। শ্রীরাঙ্কুর, যে ছবি দেখছি, এবিভিপি রীতিমতো বামেদের এক এক করে পতাকা খুলে খুলে ছুড়ে ফেলছে 4 নম্বর গেট থেকে, নিজেদের পতাকা লাগাচ্ছে, তারপর পরিস্থিতির রীতিমতো রণক্ষেত্র। সুজন বাবু বলছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, সবাই যাদবপুর দখল করার চেষ্টা করছে। এর সূত্রপাত ব্রাত্যবাবুর গাড়ির তলায় এক স্টুডেন্টের চাপা পড়ার অভিযোগকে কেন্দ্র করে। কি বলবে, কি চলছে যাদবপুরে? দেখুন, প্রথমে বলি, আন্দোলনের নাম করে অসভ্যতামিকে আমি কোন রকম ভাবে সমর্থন করি না। আন্দোলন হতেই পারে, আমার কোনো বিষয়ে কারোর সঙ্গে মনোমালিন্য থাকতেই পারে, আমার মনেই হতে পারে রাজনৈতিক স্ট্যান্সের সঙ্গে যা ঘটছে তার মিল খাচ্ছে না, কিন্তু তাই বলে যে এরকম অসভ্যতামের অভ্যেস এই এসএফআই বা এই বিজেপির সংগঠন যেগুলো করছে সেটাকে কোনোভাবেই আমরা সমর্থন করি না বা করতে পারি না। আগের দিন দেখেছেন এসএফআই বা বাম সংগঠনগুলো যাদবপুরের মধ্যে সেই একই রকম নোংরামির ব্যাপারেই তারা এগিয়েছে, তারা করেছে সমানভাবে। আজকে এবিভিপি নিজের অস্তিত্ব প্রমাণের জন্য, তাদের কেউ ভেতরে আছে বলে আমার মনে হয় না, তাদের কোনো ইউনিট নেই ভেতরে, তাদের কোনো পতাকা ক্যাম্পাসের মধ্যে থাকে না। আমি ইলমাস বলছি, একটা সহজ প্রশ্ন, ছাত্র সংসদ নির্বাচনটা হয়ে গেলেই তো সমস্ত ঝামেলা মিটে যায়? 2013 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ এই রাজ্যে।
সুযোগ তৈরি হচ্ছে না ছাত্র সংসদ নির্বাচন হওয়ার। কারণ প্র্যাকটিক্যালি আপনারা যদি দেখেন 19 সালে সরকার ছাত্র সংসদ নির্বাচন করার চেষ্টা করেছিল, তারপরেই কোভিড চলে আসে এবং কোভিড শেষ হওয়ার পরবর্তী পর্যায়েতেই কোভিডের যে আফটার এফেক্ট তারটা ঠিক করে গিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে এডুকেশন সিস্টেম আসতে 3 বছর লেগে যায়। তার পরবর্তী পর্যায়ে যে সিবিসিএস সিস্টেমে এখন পড়াশোনা হচ্ছে, সেই সিস্টেমে যদি দেখেন 6 মাস অন্তর অন্তর পরীক্ষা, শুধু ফাইনাল পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষার সঙ্গে আপনাকে প্রি টেস্টটাও ধরতে হবে। আপনি যদি হিসাব করে দেখেন 6 মাসের মধ্যে 3 মাস বা 4 মাস চলে যায় শুধুমাত্র কিন্তু এই বিভিন্ন 3টে ইয়ারের পরীক্ষা এবং মাফ করবেন 6টা সেমিস্টারের পরীক্ষা এবং তার সঙ্গে তার প্রি টেস্ট নিয়ে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন পুজো এবং শেষ কয়েক বছর ইলেকশনের কারণে আলটিমেট কোনো স্টুডেন্টরা কিন্তু পড়ার সময়টা খুব কম পাচ্ছে। এনইপি হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে যেভাবে এই সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থাকে একটা চ্যালেঞ্জের মধ্যে এনেছে, সেখানে ছাত্রছাত্রীরা পড়ার সময় খুবই কম পাচ্ছে, কলেজে প্র্যাকটিক্যালি ক্লাসের সময় কম হয়ে যাচ্ছে, সিলেবাস কমপ্লিট করার দায় হয়ে যাচ্ছে। সেই জায়গায় বর্তমান নিয়ম অনুসারে ইলেকশন কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা দরকার নেই? কলেজ থেকে যে রাজনৈতিক মনন মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে তৈরি হয় সেটার আর কোনো দরকার নেই, পড়াশোনাই থাক। নিশ্চিতভাবে দরকার আছে এবং আমরাও ভীষণভাবে উদ্যোগী। কেন আমরা ইলেকশনের ব্যাপারে সবচেয়ে উদ্যোগী, কারণ একমাত্র বাংলার যত কলেজ আছে ইলেকশন হলে কিন্তু জিতবে তৃণমূল ছাত্র পরিষদই। কেন বাকিদের কোনো কলেজে কোনো ছাত্র সংগঠন নেই। আপনাকে একটা স্মরণ করিয়ে দিই, কলেজ ইলেকশন কিন্তু আর 5টা ইলেকশনের মতো নয়, বরঞ্চ কলেজ ইলেকশন আর 5টা ইলেকশনের থেকে অনেক বেশি কঠিন। কারণ জেনারেল ইলেকশনে আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে লোক দাঁড়াতে পারে। আজকে কাকদ্বীপের লোক গিয়ে কোচবিহারে দাঁড়াতে পারে, কিন্তু কলেজ ইলেকশনের ক্ষেত্রে কিন্তু নিজস্ব ক্লাস ওরিয়েন্টেড ভাগ থাকে। ফার্স্ট ইয়ার বিএ জেনারেল শুধু ফার্স্ট ইয়ার বিএ জেনারেলই দাঁড়াতে পারবে, সে বিএ অনার্সে দাঁড়াতে পারবে না বা সে থার্ড ইয়ারে গিয়ে দাঁড়াতে পারবে না। ফলে অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এই কলেজ ইলেকশন। সেখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে শ্রীরঙ্কুর ভট্টাচার্য, সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ। তিনি একই সুরে সুর মেলালেন, তবে মাওবাদী বললেন না, বললেন বাম রাজনীতির নামে যে দুষ্টুমি চলছে, যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে যেমন গর্জালেন, একই সঙ্গে এবিভিপি তারা যে করলো, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনকেটিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভ, তার বিরুদ্ধেও আওয়াজ তুললেন। আজ যাদবপুর ক্যাম্পাসে এবিভিপির একটি মিছিল ছিল। 8 নম্বর বাস স্ট্যান্ড কিংবা যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এই মিছিল সরাসরি 4 নম্বর গেট অবধি পৌঁছয়। তারপর যে ছবি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই গেটের ওপর উঠে বাম যে সংগঠন আছে সেই সংগঠনগুলির পতাকা এক এক করে তারা ছুঁড়ে ফেলতে শুরু করে, নিজেদের পতাকা তারা লাগাতে শুরু করে। তারপর তারা চেষ্টা করে ভেতরে প্রবেশ করার, আমজনতা ছাত্রছাত্রীরা বাধা দেয়, তারপর সেখানেই শুয়ে পড়েন। এবং শুধু তাই নয়, তারপর কি ঘটলো, কি বললো শুনবেন, নিজের কানে শুনুন, দেখুন। পারেনি কেন? আমার দাবি যাদবপুরে এতদিন যে গুন্ডামি চলছে সেটাকে কেন বন্ধ করতে পারেনি? এই উপাচার্যের পদত্যাগ করা উচিত অবিলম্বে, উপাচার্যের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এবিভিপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু রীতিমতো ধস্তাধস্তি করছে। যারা আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রাহুল সিনহা রয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাহুল সিনহা রয়েছেন। রাহুল বাবু নমস্কার, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। যে ছবি দেখছি তাতে দেখছি এবিভিপির কর্মী সমর্থকরা 4 নম্বর গেটের উপর এক এক করে উঠছেন, বামেদের পতাকাগুলো ছুঁড়ে ফেলছেন এবং নিজেদের পতাকা লাগাচ্ছেন। শুধু তাই নয়, বলপূর্বক ভাবে ঢোকার চেষ্টা করছেন এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিডিয়া বুমে বাইট দিচ্ছেন যে যাদবপুর নাকি মাওবাদীদের স্বর্গরাজ্য। আমার প্রশ্ন, এই মুহূর্তে এর কি দরকার ছিল? যেখানে যাদবপুরকে প্যাসিফাই করার দরকার, কিভাবে জাস্টিফাই করবেন আজকে এবিভিপির এই সমস্ত কাণ্ড কারখানা? 100% করব, কারণ ঘটনা হচ্ছে
সারা জায়গা থেকে মাওবাদী পালিয়ে গেছে আর এখানে এসে সবকটা বাসা বেঁধেছে। আমি প্রথম দিনই বলেছিলাম, যখন এই গন্ডগোল হয়েছিল, সারা বাংলা থেকে মানুষ সাফায়া করে দিয়েছে বামপন্থীদের, শুধু এখন গিয়ে সব ডেরা গেড়েছে আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়। যখন এই বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন রাজ্যপাল, বর্তমানে যিনি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরজি গিয়েছিলেন, রাজ্যপালের ওপর এরা কি জাতীয় আচরণ করেছিল সেটা সারা দুনিয়া দেখেছে। তখন কিন্তু মমতা ব্যানার্জি ঘুরিয়ে ফিরিয়ে এই নকশালি এবং বামপন্থীদেরই উস্কানি দিয়েছে, তখন কোনো ব্যবস্থা নেননি। আজ যখন শিক্ষামন্ত্রীর ওপর একই জিনিস ঘটেছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে যত মন্ত্রী, নেতা, এমপি, এমএলএ সব কিন্তু রাস্তায় নেমে গেছে আর হুমকি দিচ্ছে 1 মিনিটে লাগবে না যাদবপুর বিশ্ববিদ্যালয় খালি করাতে, একজন মন্ত্রী হয়ে অরূপ বিশ্বাস। অতএব ঘটনা হচ্ছে যে তৃণমূল আর সিপিএম মিলে, তৃণমূল আর বামপন্থীরা মিলে এখানে যে অরাজকতার সৃষ্টি করেছে, যাদবপুরে পঠন পাঠন প্রায় শেষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গরিমা ছিল, যে নাম ছিল, সেই নামকে আজকে ধুলির সাথে মিলিয়ে দিচ্ছে এরা। অতএব কিছু নকশালি লোকের জন্য যাদবপুরে একটি ছেলেকে প্রাণে মেরে দেওয়া হলো, এই এরাই মারলো। আর প্রাণে মেরে দেওয়ার পরে, হত্যা করার পরে সিসিটিভি লাগাতে পারলো না কে? ওরা যেখানে যেখানে বারণ করেছিল সিসিটিভি লাগলো না। বিরোধীদের প্রশ্ন যে যদি যাদবপুরে এই মুহূর্তে মাওবাদীদের আখড়াই হয়, তাহলে এই আরএসএফ, এআইডিএসও, ডিএসও এই সংগঠনগুলোকে গ্যাজেট বার করে নিষিদ্ধ কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে করা হচ্ছে না? কারণ অমিত শাহ তিনি তো মাওবাদী সাফ ভারতবর্ষের প্ল্যান নিয়েছেন। ছত্তিশগড় থেকে শুরু করে একাধিক জায়গায় তিনি বলছেন মাওবাদকে তিনি একেবারে বিস্তার হতে দেবেন না। তা যাদবপুরে যদি আপনাদের কাছে খবর থাকে যে সেখানে মাওবাদীরা রয়েছেন, তাহলে why not do the same? আপনার আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত, কেন্দ্রীয় সরকার এটা করতে পারে না। অতএব রাজ্য সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার যদি না পারে, রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে সহায়তা চায়, কেন্দ্রীয় সরকার এক পায়ে তৈরি আছে। কিন্তু রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন আমাদের সঙ্গে, বলছেন যদি রাজ্য সহায়তা চায় তাহলে কেন্দ্র নিশ্চয়ই সাহায্য করবে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, বিশ্বাস করুন সেই ছবিতে দেখা যাচ্ছে যেন এক প্রকার কোথাও গেটে কার পতাকা লাগানো হবে সেই নিয়েই দ্বন্দ্ব শুরু হয়েছে। যাদবপুরে এই মুহূর্তে উত্তপ্ত রাজনীতি, আর সেই রাজনীতির আগুনে নিজের রাজনৈতিক রুটি শেখার প্রক্রিয়ায় সমস্ত দলই রয়েছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন গ্রাউন্ড রিপোর্ট, এনকে টিভি বাংলা প্রাইম টাইম এক্সক্লুসিভ। ফিরালাম বিরতির পর। যাদবপুরে ধুন্ধুমার, আর এই যাদবপুর কাণ্ডের আঁচ আজ জেলায় সর্বত্র ছড়িয়েছে। জলপাইগুড়ির ছবি দেখবো যেখানে ডিএসও কর্মীদের রীতিমতো রাস্তায় ফেলে বাঁশ দিয়ে চলল মার। মিছিল থেকে ফেরার পথে হামলার অভিযোগ হয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ ওঠে। আজ যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ মিছিল করেছিল ডিএসও কর্মীরা। মিছিল থেকে ফের আচমকাই হামলা শুরু হয়। হলদিবাড়ি কলেজের ঘটনা, হলদিবাড়ি কলেজে হঠাৎ যখন তারা মিছিল থেকে ফিরছিল সেই সময় আচমকাই হামলা চলে, রীতিমতো রাস্তায় ফেলে মারপিট। দেখুন কি হচ্ছে দাদা? তৃণমূল ছাত্র পরিষদের আজ হঠাৎ করে এটা কি হল? এসএফআই টিএমসি ব্যাপক সংঘর্ষ চলল। শুধু তাই নয়, মেদিনীপুরে
ধর্মঘটে তুলকালাম, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেখানে ধর্মঘটে তুলকালাম হলো, মিছিল করে জমায়েত করা ডিএসও সমর্থকদের হটিয়ে দিল খোদ পুলিশ, চ্যাংদোলা করে তাদের প্রিজন ভ্যানে তোলা হলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিএসও সমর্থকদের, আটকও করা হয় কয়েকজনকে। মেদিনীপুরের ছবি দেখাবো, মেদিনীপুরের রীতিমতো চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা শুরু করলো ডিএসও সমর্থকদের। ডিএসও সমর্থকদের হঠাৎ করেই শান্তিপূর্ণ অবস্থানে হটিয়ে দিতে শুরু করলো পুলিশ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন, সেই ছবি দেখাবো। এই ছবি সরাসরি মেদিনীপুর থেকে দেখছেন, এসএফআই এর ডাকা ধর্মঘট, আর সেই ধর্মঘট তোলার জন্য তুলকালাম। টিএমসির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা জোর করে কলেজে ঢোকার চেষ্টা করে, এমনটা এসএফআই এর অভিযোগ। আর এরপরেই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে, ঘটনায় জখম হন দুপক্ষের বেশ কয়েকজন, দেখছেন সেই ছবি। কয়েকজন এসএফআই সমর্থককে আটকও করে পুলিশ। পাঁশকুড়ার খবর দেখাবো, ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার পাঁশকুড়ার বনমালী কলেজ স্টেশন সংলগ্ন এলাকায়, সেখানে এআইডিএসও ধর্মঘটে সামিল হয়। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এআইডিএসও সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এআইডিএসও সমর্থকরা কয়েকজনকে আহত করেছে, এমনটাই অভিযোগ। দেখুন, আর এই ছবি তো অদ্ভুত, এই ছবি হচ্ছে একেবারে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেখানে পুলিশ লাথি মারছে। দেখুন, পুলিশ লাথি মারছে আন্দোলনরত সমর্থকদের। কোচবিহারের ছবি দেখাবো, ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা কোচবিহারে, এআইডিএস সমর্থকদের মারধরের অভিযোগ। জেন্সকি স্কুলের সামনে জমায়েতের সময় হামলা, ঘটনায় আহত এআইডিএস জেলা সম্পাদক। কাঠগড়ায় উঠল শাসক দল, অস্বীকার করছে তৃণমূল। কোচবিহার জেন্সিক মোড়ে ব্যাপক উত্তেজনা হয়। এবার চলুন শিলিগুড়ির ছবি দেখি। শিলিগুড়িতে এআইডিএসও এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সংঘর্ষ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এআইডিএসও সমর্থকরা। ঠিক সেই সময় হাজির হন টিএমসিপি সমর্থকরা। প্রথমে দুপক্ষের মধ্যে বচসা, তারপর সংঘর্ষ দুপক্ষের। পুলিশের সামনেই চলল সংঘর্ষ। এবার মুর্শিদাবাদের ছবি দেখুন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, সেখানে এআইডিএস ও টিএমসিপি সংঘর্ষ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের জোর করে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। পরে পুলিশ আসে, পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়। চলুন আজ সারাদিন ধরে যে ছবি দেখলাম আমরা, সেই ছবিতে একটি প্রশ্নের সম্মুখীন আমরা দাঁড়িয়েছি। এটা কি কোন রকম রাজ্যে, কোন রাজ্যে এটা কিভাবে জাস্টিফাই করবেন আপনারা?
শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য, এই অরাজকতা। ছাত্র সংসদ ভোট হচ্ছে না, কোনো কোনো সময় মনে হয় না ঠিক হচ্ছে ভোট হচ্ছে না। কারণ এই যদি হয় ভোট না হওয়ার ছবি, ভোট হলে তাহলে আর কি কি দেখতে হবে। আমরা সুদীপ্ত গুপ্ত স্মৃতি ভুলে যাইনি। এসএফআই এর সেই ছেলেটি প্রাণ হারিয়েছিল, কিংবা যেসব ছাত্র সংসদ নির্বাচনে যেসব কর্মী সমর্থকরা এসএফআই এর হোক, ছাত্র পরিষদের হোক, তৃণমূল ছাত্র পরিষদের হোক, যাদের চোখ গেল, যাদের কেরিয়ার বরবাদ হয়ে গেল, তাদের কথা মাথায় রেখে একটাই প্রশ্ন ওঠে, শিক্ষাঙ্গনে আদৌ রাজনীতি জরুরি কিনা সে আলাদা তর্ক, কিন্তু এই মুহূর্তে বাংলার যা রাজনৈতিক পরিস্থিতি, সেখানে কি দরকার এরকম শিক্ষাঙ্গনে রাজনীতির নিদর্শন? এই ছবি কি বলে? এই ছবি চোখে আঙুল দিয়ে প্রশ্ন করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি, আমাদের কলেজগুলিতে ঠিক কি হচ্ছে। আমরা জানি যে ইউনিভার্সিটি, কলেজ থেকে একটা মানুষের, একজন ছাত্র ছাত্রীর রাজনৈতিক মনন শুরু হয়, কিন্তু সেই রাজনৈতিক মনন মানে হানাহানি, মারামারি নয়। Where is the chivalry? Where is the camaraderie? Brotherhood, sisterhood, এই শব্দগুলো কোথায় হারিয়ে গেল? ভ্রাতৃত্বর মনোভাব কোথায় হারিয়ে গেল? নোংরা রাজনীতিতে পরিণত হয়েছে আমাদের শিক্ষাঙ্গন, আর এর জন্য দায়ী আমাদের রাজনৈতিক দলগুলি, দ্য মাদার পার্টিস, যারা চেক করতে জানে না। আমাদের শিক্ষাঙ্গনে রাজনীতি আজ থেকে নয়, বহুদিন ধরে চলছে। সুভাষচন্দ্র বোস কলকাতা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজে দাঁড়িয়ে রীতিমতো বিক্ষোভ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। That, ladies and gentlemen, was the first instance of student revolution. আর বিশ্বাস করুন, সেই ইতিহাস কখনো এই ইতিহাসে পরিণত হতে পারে না যে ছবি আমরা দেখে গেলাম। এক সহপাঠী তার আরেক সহপাঠীকে নির্মমভাবে মারছে। কিসের জন্য? রাজনৈতিক মতাদর্শের ডিফারেন্সের জন্য। কখনো কখনো প্রশ্ন করি আমরা যে এর কারণ মাদার পার্টিগুলো, অর্থাৎ মেন যে শাসক দল, বিরোধী দল, তাদের ভোট এলে যে হিংসা দেখা দেয়, সেই জন্যই আজকে এই পরিস্থিতি। এখন সত্যি আরেকটা বড় প্রশ্ন ওঠে, যখন এই অবস্থা কলেজে কলেজে, ইউনিভার্সিটিজে, তখন কি আর দরকার আছে ছাত্র রাজনীতির? কারণ ছাত্র রাজনীতি অনেক দায়িত্ব কাঁধে নিয়ে আসে। যারা ছাত্র রাজনীতি করে তাদের কাঁধগুলো অনেক চওড়া হতে হয়, তাতে অনেক দায়িত্ব থাকে। মারামারিটা সেই দায়িত্বর ভেতর পড়ে না। শিক্ষাঙ্গনে মারামারি, কাটাকাটি, হানাহানি ছাত্র রাজনীতির পাঠ হতে পারে না। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা সভা থেকে ভোটার তালিকা নিয়ে ভারতীয় জনতা পার্টির পাশাপাশি নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে। একই এপিক নম্বরে রাজ্যের বাসিন্দাদের সঙ্গে কোথাও গুজরাট, আবার কোথাও হরিয়ানার বাসিন্দাদের এপিক নম্বর মিলিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। ঠিক কি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন। How BJP is manipulating the voter list with the blessings of election commission, that is clear, very much clear. এই জালিয়াতি করে ভোটে জেতা, যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। বলা যেতে পারে মাথাভাঙা 2 নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা ধনীরাম বর্মনের এপিক কার্ডের নাম্বার এবং উত্তরপ্রদেশের জনার্দন নামে জনৈক এক ব্যক্তির এপিক কার্ডের নাম্বার 1। পাশাপাশি মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শালমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মন, তার এপিক নাম্বার এবং উত্তরপ্রদেশের এক বাসিন্দা, তার এপিক নাম্বার 1 মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। এ ব্যাপারে জেলা তৃণমূল নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তাদের অভিযোগ বিষয়টি বিজেপির চক্রান্ত। নির্বাচন কমিশন তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে এপিক নাম্বার মিলে যাওয়ার বিভ্রাট, তা নিয়ে বিবৃতি দিলেন। নির্বাচন কমিশন ডুপ্লিকেট ভোটার আইডি ইস্যু স্বীকার করে নিয়েছে।
কমিশন বলছে, কমিশনের তরফে জানানো হচ্ছে, একই এপিক নম্বর মানে ভুয়ো ভোটার নয়। এক্ষেত্রে পুরনো ম্যানুয়াল কিংবা পুরনো পদ্ধতির কথা উল্লেখ করে নির্বাচন কমিশন বলছে, পুরনো ম্যানুয়াল পদ্ধতির কারণে বিভিন্ন রাজ্যে একই এপিক নম্বরে ভোটার আইডি বরাদ্দ করা হয়েছে। রবিবার নির্বাচন কমিশনের তরফে একটি হলফনামা দিয়ে জানানো হয়, অর্থাৎ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কিছু ভোটারের এপিক নম্বর অভিন্ন হতে পারে, তবে বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ এবং অন্য বিবরণ একেবারে আলাদা। সেই কারণে এপিক নম্বরের ভিত্তিতে প্রত্যেক ভোটার কেবল নিজের নির্ধারিত বিধানসভার কেন্দ্র কিংবা লোকসভা কেন্দ্র সেখানেই ভোট দিতে পারে। এছাড়াও কমিশনের তরফে আরো বলা হচ্ছে, ইউরোনেট চালুর আগে বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। সেই কারণে কিছু ক্ষেত্রে একই এপিক নম্বর বরাদ্দ করা হয়েছে। তবে এবার থেকে প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নম্বর বরাদ্দ করা হবে, এমনটা কমিশন বলছে। আমার দুয়ানা, আধার কার্ড আমার একটি নম্বর আছে, সেটা আমার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। আমার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যুক্ত আধার কার্ডে আমার রাজ্যের, শহরের, স্ট্রিট এবং বিল্ডিং এর ঠিকানা দেওয়া রয়েছে। আমার একই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে কি অন্য রাজ্যের কারো আধার কার্ড তৈরি হতে পারে? হয়তো ঠিকানাটা আলাদা হবে, কিন্তু তার নম্বরটা তো এক থাকবে। জানি না এপিক নাম্বারের সঙ্গে এটা প্রযোজ্য কিনা, তবে ওই যে বললাম, দুয়ানা, 2 bits ফর ইয়োর থটস। ভুতুড়ে ভোটার ধরতে না বাড়ি বাড়ি তৃণমূলের প্রতিনিধিরা অত্যন্ত সক্রিয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ভোটার তালিকা হাতে নিয়ে সহজভাবে স্ক্রুটিনিতে নেমে পড়েছিলেন স্বয়ং মেয়র মশাই। নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরেছিলেন, স্ক্রুটিনি করেছিলেন ফিরহাদ হাকিম। তালিকা স্ক্রুটিনির পর পাঠানো হবে কমিশনকে, এমন বলাও হয়েছিল। তার আগে কলকাতা শহরে কাউন্সিলরদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনির নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই কারণে ফিরহাদ হাকিম স্ক্রুটিনি করার পর হঠাৎ করে দেখা গেল ভারতীয় জনতা পার্টি তারাও স্ক্রুটিনি শুরু করলো একেবারে ভবানীপুর থেকে। আর এই ভবানীপুর হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কনস্টিটুয়েন্সি, তার হোম কনস্টিটুয়েন্সি। ভবানীপুরে কেন? এত জায়গা, এত জেলা থাকতে ভারতীয় জনতা পার্টির স্ক্রুটিনি কিংবা বলতে যায় পাল্টা কর্মসূচি ভবানীপুরে কেন? কারণ এই যে নজরে ভবানীপুর, 2024 লোকসভার নিরিখে 5টি ওয়ার্ডে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল পদ্মশিবির। কোন কোন ওয়ার্ড দেখুন, 63 নম্বর ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ড, 71, 72 এবং 74। এই 5টি ওয়ার্ডে ব্যবধান অনেকটাই বেশি ছিল ভারতীয় জনতা পার্টির। তৃণমূল কংগ্রেস 3টি ওয়ার্ডে এগিয়েছিল এবং ব্যবধানটা এতটাই ছিল যে সার্বিকভাবে বিধানসভাতেও এগিয়েছিল, 73, 77 এবং 82। এই 3টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ব্যবধান এতটাই বেশি ছিল যে সার্বিকভাবে বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসই এগিয়েছিল। এবার মুখ্যমন্ত্রী ওয়ার্ড, তার নিজের ওয়ার্ড, সেই ওয়ার্ডের রিপোর্ট কার্ড দেখবেন। 2024 লোকসভায় ভবানীপুর তো দেখালাম, মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের রিপোর্ট কার্ডটা একটু দেখাই প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। না, এটাও হলো না। এটা কলকাতা পুরসভার মোট 144টি ওয়ার্ডের তথ্য। সেখানে 42টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে এবং 102টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর ওয়ার্ড, 2021 পুরসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির 73 নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর ওয়ার্ড, সেখানে বিজেপি প্রার্থী হয়েছিলেন ইন্দ্রজিৎ খাটিক। সেই ইন্দ্রজিৎ খাটিককে হারিয়ে দিয়েছিলেন কাউন্সিলর কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি খুব একটা ভালো ফল করতে পারেনি, কিন্তু সার্বিকভাবে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র যদি বলা হয় ভবানীপুর, সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও 5টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। আর গোটা কলকাতা শহরের মানচিত্রে, যেখানে মোট 144টি ওয়ার্ড, সেখানে কি অবস্থা? পুরসভার নিরিখে যদি দেখি, 2024 নিরিখে অর্থাৎ গত লোকসভার নিরিখে 144টি ওয়ার্ড কলকাতা পুরসভা, তার মধ্যে 42টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি
এবং 102টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই কোথাও ভারতীয় জনতা পার্টি ভবানীপুরকে পাখির চোখ করছে। পরের দিনই নির্বাচন কমিশনের অফিসে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে বলেন, তিনি যে কথা বলেছিলেন, অভিযোগ করেন যে ভবানীপুরের ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তৃণমূল তা করতে পারবে না। সেখানে দরকার হলে শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াবেন এবং জিতবেন। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন ভবানীপুর নিয়ে দেখুন। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না। এখানেই কিন্তু শেষ হয়নি। এটা শুধু ভারতীয় জনতা পার্টির অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভবানীপুর থেকে ভোটার তালিকা সেখানে গড়মিল কিংবা কারচুপি করার চেষ্টা করছে। এরপরে তিনি বলেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। তিনি বলেছিলেন হিন্দুদের ঐক্যবদ্ধ করে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। ঠিক আছে, গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। এই কারণেই ভবানীপুরকে পাখির চোখ করা হচ্ছে। এই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম যখন স্ক্রুটিনিতে গেলেন, তার পাল্টা স্ক্রুটিনি কর্মসূচি শুরু করলো বিজেপি এই ভবানীপুর থেকেই। তবে এই ভবানীপুরেও সমস্যা রয়েছে। এই ভবানীপুরে অগ্নিমিত্রা পল, তার একটি কমেন্ট রীতিমতো সমস্যায় ফেলেছিল বিজেপিকে। একটি কোট আনকোট বলছি খালিস্তানি কমেন্ট জানিয়ে সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ট্রাম্প কার্ড খেলে বেরিয়ে গিয়েছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ফেলবেন, শিখ ভোটার্সকে ঘুরিয়ে দেবেন। ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। কে বলছেন জানেন? কুণাল ঘোষ। দেখুন, পুরে বালি, ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে। ভবানীপুরের আলোর ঝাঁঝ বিজেপি সহ্য করতে পারবে না। ফলে ভবানীপুর নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং চতুর্থবারের জন্য বিপুল সংখ্যক এমএলএ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি প্রচারে ভেসে থাকার জন্য এই ধরনের কথা বলছে। কোথাও একটা কড়া হিন্দুত্বর দাওয়াই আছে। আর সকাল থেকে দেখলেন যাদবপুরে কি চললো, বিকেল বেলার পর থেকে দেখলেন এবিভিপি যাদবপুরে কি বলল। এবার শুনুন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নিশানা করলেন, রাহুল গান্ধীকেও নিশানা করলেন, কিন্তু হিন্দুত্বের শত্রু কাদের বললেন? বললেন বামেদের এবং লিবারেলসদের। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন বামেরা এবং উদারপন্থী লিবারেলসরা হিন্দুত্বের সবচেয়ে বড় শত্রু। এখানেই শেষ নয়, আবার বলছেন হেমন্ত বিশ্ব শর্মা, আবার বাংলায় এসে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তারা শেষ হয়ে যাবে। দেখুন, अगर कहीं में राहुल गांधी ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा, नहीं, आप खत्म हो जाएगा, हिंदू कभी खत्म नहीं होगा। हिंदू खत्म हो ही नहीं सकता है। बंगाल में हो सकता है हिंदू का संख्या आज भी 65%, लेकिन मैं विश्वास करता हूं कि हमारे सामने ऐसा ही होगा कि अगर कोई आज एक हिंदू है, कल वही हिंदू भी बनते जाएगा। इसलिए हमारा हिंदू अमृत है, हमारा हिंदू कभी खत्म नहीं होने वाला है। বেশ, এইটা তো গেল পলিটিক্যাল অ্যাটাক একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে।
বাম নেতাদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী অসমের। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আক্রমণ তিনি করলেন, তিনি এবার বলছেন যে বাম সরকার কিংবা লেফট অ্যান্ড লিবারেলস তারা হিন্দুত্বের সবচেয়ে বড় শত্রু। দেখুন, हिंदू के लिए सबसे जो खतरा, ये जो खतरा मैं मानता हूं, हमारे लेफ्ट और लिबरल लोग ही हमारे समाज का सबसे खतरा है। ये जो आज बंगाल का सिचुएशन है, हिंदू का जो वीकेनिंग हुआ, ये ममता बनर्जी को तो एक विरासत मिली, लेकिन ये विरासत का निर्माण किसने किया? ये लेफ्ट और लिबरल लोगों ने ये विरासत का निर्माण किया, और आज उनका ट्रीटमेंट उनको भी मिल रहा है। হিমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে কলকাতায় আসছেন, পলিটিক্যালি তিনি অ্যাটাক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাহুল গান্ধীকে, ফেয়ার এনাফ, কিন্তু তার কাছে বামেরা, লিবারেলরা, উদারপন্থীরা তারা হলেন হিন্দুত্বের শত্রু, প্রধান শত্রু। এবার কাট্টু সেই ছবিতে চলে যান যাদবপুরে আজকে সন্ধ্যাবেলা যা হলো, এবিভিপি সেখানে উঠে বামেদের এক এক করে পতাকা ছিঁড়তে শুরু করলো এবং অন ক্যামেরা বলল এখানে মাওবাদীরা ঢুকে বসে আছে। এবার চলে যান ভবানীপুরে, যেখানে শুভেন্দু অধিকারী হিন্দুত্ব লাইনে হাঁটলেন। কুণাল ঘোষ বলছেন ফালতু কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী, এটা কুণাল ঘোষ বলছেন। অধীর চৌধুরী কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, তিনি বলছেন বিজেপি কবে হিন্দুত্বের ঠেকা নিয়েছে তা জানা নেই। কিন্তু এখানে আমাদেরও কিছু একটা বলার আছে, বিশেষ করে আমার। মজহব नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम, वतन है हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा। जय हिंद।